যেহেতু আমাদের তোমার হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শেষ, তো সাথে সাথে এমসিকিউটা সলভ করে দিচ্ছি। কারণ হচ্ছে কি, যখন এটা আলোচনার সাথে সাথে আমরা এমসিকিউটা সলভ করব, আমাদের তো এটা আমাদের বেশি একটু মনে থাকবে কিংবা আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এই জন্য কিছু সিলেকশন করা এমসিকিউ যেগুলো মানে স্কুল কিংবা বোর্ডের আসার সম্ভাবনা অনেক বেশি কিংবা আসছিল, আমরা সেগুলোই এখন সলভ করব। এখন তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি? গৃহ ব্যবস্থা প্রথম ধাপ কোনটি? হ্যাঁ, প্রথম ধাপ। এটা অনেক সহজ বলতে কি, তোমরা তো পারবে। আমরা ভিডিওটা দেখে, এই সলভের ভিডিওটা দেখবা, তখন দেখবো তোমাদের কাছে কোয়েশ্চেনগুলো অনেক ইজি লাগতেছে। গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনা। পরিকল্পনা না, সংগঠন কি, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, এগুলো তো পরে। আমাদের সবাই কি করতে হবে? গৃহ ব্যবস্থাপনার একটা পরিকল্পনা করতে হবে। তো গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা। সেকেন্ড কোয়েশ্চেনে আসি। গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো চক্রাকারে আবর্তিত হয় কিভাবে? আমি যে ভিডিও প্রথমে একটা চক্র আঁকছিলাম, মনে আছে কি তোমাদের? ওখানে কি কি ছিল? লক্ষ্য ছিল, লক্ষ্যকে কেন্দ্র করে পরিকল্পনা, সংগঠন, তারপরে আর কি বললাম, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ। এই যে জিনিসগুলো চক্রাকারে ঘুরছে, এই যে ধাপগুলো চক্রাকারে ঘুরছে, সেটার মাঝে কি ছিল? লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো আবর্তিত হয়ে থাকে। এটার আনসার হবে লক্ষ্য। যে কোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে কি বলে? কি বলতে পারে বলো তো? কি বলতে পারে? চিন্তা করো। যে কোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে কি বলে? লক্ষ্য বলে। কাজের সঠিক বাস্তবায়ন মানে আমাদের যে কাজটা করব সেটার বাস্তবায়নকে লক্ষ্য বলবে? লক্ষ্য তো বলে না, লক্ষ্য তো সবার আগেই ঠিক হয়ে থাকে। এখন নিয়ন্ত্রণ বলে না। মূল্যায়ন কিভাবে আছে? নিয়ন্ত্রণ, মূল্যায়ন তো এটা তো পরে। এটা কি বলে? বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে কি নিয়ন্ত্রণ, মূল্যায়ন বলে? নিয়ন্ত্রণ, মূল্যায়ন এটা কি বলে? পরিকল্পনা বলে। কারণ হচ্ছে কি, আমাদের কাজের সঠিক বাস্তবায়ন কি? পরিকল্পনা দ্বারাই তো আমরা কাজটাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি। নিয়ন্ত্রণ, মূল্যায়ন তো পরে আসে। গৃহ ব্যবস্থাপনার ধাপ কয়টি? গৃহ ব্যবস্থাপনার ধাপ কয়টি বলো তো? 7টি না? আমরা যে বললাম, পরিকল্পনা, সংগঠন, তারপর নির্দেশন, নিয়ন্ত্রণ, তারপর সমন্বয় সাধন, বাস্তবায়ন, মূল্যায়ন। 7টি, তাই না? গৃহ ব্যবস্থাপনার ধাপ 7টি। পরিকল্পনাটা কেমন হইতে হবে? পরিকল্পনার মধ্যে কিন্তু আমি পড়াইছি পরিকল্পনাটা তোমাদের কেমন হতে হবে। পরিকল্পনা সহজ হতে হবে, নমনীয় হয়, কিন্তু সবচেয়ে বেশি এটা আমার জন্য সুবিধা। আমি অনেক কিছু করতেছে, আমি কি সেটা করতে চাবো না? যেটা আমার জন্য সুবিধা হবে, আমার লক্ষ্যবস্তু ওভাবেই সেট করতে হবে। এবং পরিকল্পনা আমি কতটুকু পারবো, আমি কতটুকু কেপেবল, আমার কতটুকু যোগ্যতা আছে, সেইটা ঠিক সেই অনুযায়ী আমি পরিকল্পনা করব। পরিকল্পনা হতে হবে আমার জন্য সহজ, যে করবে তার জন্য তার মতো করে সহজ। পরিকল্পনা রচিত হতে পারে কিসের উপর? এটা পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে, যুক্তিসঙ্গত কাজের উপর। এখন আয়ের উপর ভিত্তি করে কি এটা হবে? আমরা সবাই কি পরিকল্পনা কি বলতে সার্বজনীন বুঝেছি? হ্যাঁ, এখন একটা ছোট বাচ্চা, ওর তো অর্থনৈতিক কোনো ব্যাপার থাকতে হবে, আয়ের একটা ব্যাপার থাকতে পারবে না, তাই না? কিংবা যে শুধু পড়াশোনা করে, তাকে পড়াশোনা করতে হবে, তার সাথে কি আয়ের সম্পর্ক আছে? তো এখানে কি হবে? পূর্ব অভিজ্ঞতা ভিত্তিগত এবং যুক্তিসঙ্গত কাজের উপর ভিত্তি করে। আয়ের উপর কিন্তু হয় না, কারণ আয় তো সবাই করে না। যারা চাকরি করে, যারা ব্যবসা বাণিজ্য করে, একমাত্র তাদের পরিকল্পনার ব্যাপারে আয় আসবে, সবার ব্যাপারে কিন্তু আয়টা আসবে না। এই জন্য এটা হচ্ছে কি হবে? 1 and 2। সংগঠন পর্যায়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়? সংগঠন পর্যায়ে মানবানুযায়ী কাজ সম্পাদন, কাজের ভালো মন্দ যাচাই, কাজের ধারাকে কার্যকর আর কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, কোনটা হবে? সংগঠন পর্যায়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়? সংগঠন পর্যায়ে কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা হয় আর কি। কাজ ভালো মন্দ যাচাই, কাজের ধারাকে মান অনুযায়ী, এগুলো অ্যাকচুয়ালি পরে আসে। আমরা যখন একটা কাজটাকে সুন্দরভাবে করে ফেলবো, সুষ্ঠুভাবে করে ফেলবো, সংগঠনের মধ্যে কি বলা হয় যে কাজের সাথে ব্যক্তি বা একটা ব্যক্তি মানে
কিছু লোকের সাথে কাজ যে কাজ থাকে তাদের তাদের কি বলে তাদের সামঞ্জস্য, তাই না? সেটাই হচ্ছে সংগঠন। তো সংগঠনের প্রথম কাজটা হচ্ছে গিয়ে কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন হয়েছে কিনা, যে কাজের সাথে মানুষ একসাথে সম্পর্কিত হয়েছে কিনা। পরিকল্পনাকে কাজের রূপ দেওয়ার জন্য কোনটি প্রয়োজন? পরিকল্পনাকে কাজের রূপ দেওয়ার জন্য কি প্রয়োজন বলো? মূল্যায়ন কিভাবে? মূল্যায়ন তো পরে, বাস্তবায়ন পরে হয়। আগে আমাকে কি করতে হবে? এখানে কি কি বলা হয়েছে? লক্ষ্য বলা হয়েছে। লক্ষ্য তো লক্ষ্যই, সেটা সেটা তো একটা জায়গায় স্থির, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। মূল্যায়নটা কি আসবে আগে? না। বাস্তবায়ন কিভাবে করব? আগে আসবে এটা নির্দেশন। আমি যখন নির্দেশন করার পর এই কাজটা বাস্তবায়ন হবে, এবং বাস্তবায়নের পর আমরা এই কাজটাকে মূল্যায়ন করতে পারবো। তো পরিকল্পনাকে কাজে রূপ দেওয়ার জন্য এগুলোর মধ্যে আমার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নির্দেশন। আমি নির্দেশন দিয়ে কাজটাকে বাস্তবায়ন করবো, এরপরে মূল্যায়ন করব। সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ হলো সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হলো সঠিকভাবে কাজটা মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে কিনা। সম্পদের যে বন্টন, আমি যেই কাজটা করব, কি কাজ করব সংগঠনে, কে কাজ করবে, কিভাবে কাজ করবে, সম্পদের ব্যবহারটা কিভাবে হবে, এটাই তো সংগঠন, তাই না? তো সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে সঠিকভাবে বন্টন করা হয়েছে কিনা। কাজগুলো, যে মানুষগুলো আছে তাদের সাথে কাজের বন্টনগুলো ঠিক মতো হয়েছে কিনা, এটাই হচ্ছে সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ, প্রথম পদক্ষেপ। একই কথা হইল, ধাপ পদক্ষেপ, তাই না? কাঙ্ক্ষিত ফল লাভের উপায়কে সংগঠন বলে। কে বলেছে এটা? এগুলো তোমার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। নিকোলাস, মনে হয় নিকোলাস কিছু বলছে, তাই না? হ্যাঁ, নিকোলাস। কাঙ্ক্ষিত ফলের লাভের উপায়কে সংগঠন বলে, এই উক্তিটি কার? নিকোলাসের। এটা মনে রাখবো কিভাবে? যখন সংগঠনের সাথে আকাঙ্ক্ষিত শব্দটা দেখবা তখন নিকোলাস দিয়ে দিবা। এগুলো মনে রাখার একটু ঝামেলার, কঠিনের চেয়ে বেশি কনফিউজিং। এটা কি বেকারের প্রদত্ত বিভিন্ন পর্যায় থেকে নিকোলাস সংগঠনের কয়টি পর্যায় উল্লেখ করেন? সংগঠনের কয়টি পর্যায়? 3টি পর্যায়। সংগঠনের থাকে হচ্ছে 3টি পর্যায়। প্রথম পর্যায়ে কি থাকে, যে তোমার হচ্ছে গিয়ে কাজ, কি কাজ। আমি একটা ক্লাস, যদি কোনো স্কুলে বলা হয় যে স্টুডেন্টকে জাস্ট আমাদের ক্লাসরুমকে পরিষ্কার করা হবে, এখন সেই পরিষ্কার মধ্যে কী হবে? প্রথমে মাকড়সার জালগুলো ঝাঁপ দিতে হবে, তারপর ফ্লোর পরিষ্কার করতে হবে, তারপর হচ্ছে গিয়ে বেঞ্চগুলো পরিষ্কার করতে হবে, এই যে কাজটা। এরপরে কি থাকে, যে এই কাজটা থাকবে, এরপর ধারাবাহিকভাবে একটা কাজের বর্ণনা দেওয়া যায়। এই কাজটার পর এটা করতে হবে, আগে মাকড়সার জাল পরিষ্কার করতে হবে, এরপর ফ্লোর ঝাঁট দিতে হবে, এরপর বেঞ্চ পরিষ্কার করতে হবে। তো এই যে এটা হচ্ছে 2 নম্বর তোমার হচ্ছে গিয়া পর্যায়। হ্যাঁ, প্রথম পর্যায়ের কাজগুলো কি সেটা, তারপরে ধারাবাহিকভাবে কোন কাজের পর কোন কাজ হবে, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে কি, যে কে কোন কাজটা করবে, কাজগুলোকে মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এই হচ্ছে 3 নম্বর পর্যায়। তো সংগঠনের পর্যায়ক্রম কয়টি? 3টি। নির্দেশনা প্রক্রিয়ার প্রধান কাজ কি? আদেশ, তাই না? নির্দেশনা প্রক্রিয়ার প্রধান কাজ হচ্ছে আদেশ। আদেশটা কেমন, যে আমি নির্দেশনায় কি নির্দেশ দেওয়া, যে এটা করবা, এটা করতে হবে, এটা করতে হবে না, ওই কাজটা ওইভাবে করতে হবে, তোমাকে এই 10টার মধ্যে আসতে হবে, কিংবা এই 6টার পরে তুমি বাসা থেকে বেরোতে পারবে না, এটাই হচ্ছে নির্দেশনা প্রক্রিয়ার প্রধান কাজটাই হচ্ছে আদেশ। কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন? কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন? কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ, কারণ কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন? শৃঙ্খলা রক্ষার্থে, ফাঁকি দেওয়ার জন্য, সংশোধনের সুযোগ নেই বলে, শক্তির অপচয়ের জন্য? না,
সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? শৃঙ্খলা রক্ষার জন্য। কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ? আমার কাজটা যেন সুন্দরভাবে, পরিপূর্ণভাবে, ধারাবাহিকভাবে কাজগুলো যেন শেষ হয়, এই জন্য কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ হচ্ছে শৃঙ্খলা রক্ষার্থে, শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে, যাতে আমার কাজটা সুন্দর সুসজ্জিতভাবে শেষ হয়। বিভিন্ন পরিকল্পিত কাজের সংযোগ সাধন করাকে কি বলে? বিভিন্ন পরিকল্পিত কাজের সংযোগ সংযোগ সাধন করাকে কি বলে? বিভিন্ন পরিকল্পিত কাজের সংযোগ সাধন কি বলে? পরিকল্পনা। বিভিন্ন এখন পরিকল্পনা বলে পরিকল্পিত কাজের, এটা তো বলেই দিছে এখানে পরিকল্পনা কেন আসবে। একটা পরিকল্পিত কাজের সংযোগ সাধন করাকে কি বলে? সংগঠন বলে? ভাবো, সংগঠন বলে, আর কি বলবে? নিয়ন্ত্রণ বলবে। কাজের সংযোগ, নির্দেশন। সংগঠন কি? সংগঠন হচ্ছে কাজ ও মানুষের মধ্যে যে সম্পর্ক, ভাগ করে দেওয়াটা, যে কে কাজ করবে, কাজ আর মানুষের মধ্যে যে সমন্বয়টা করবে। নির্দেশনা হচ্ছে কাজটা কিভাবে হবে, কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, এটা হচ্ছে নির্দেশনা। নিয়ন্ত্রণ কি হবে? বিভিন্ন পরিকল্পনা কাজে এটা নিয়ন্ত্রণই হবে। কেন? পরিকল্পিত কাজের সংযোগ সাধন করাকে নিয়ন্ত্রণ বলে। কেন? কারণ হচ্ছে কি, আমাদের যে এটা করো না, সেটা করো না, কিংবা এই কাজটা, মানে একটা নিয়ন্ত্রণের মধ্যে কাজটা করা হচ্ছে। ব্যাপারটা কেমন, যে আমার কাজ, মানে সংযোগ সাধন বলতে কি বোঝায়? পরিকল্পনার সাথে কাজের যে সংযোগ, এটা তো নিয়ন্ত্রণের মধ্যেই সম্ভব। আমি যদি পরিকল্পনার বাইরে গিয়ে কাজ করি তাহলে হবে? তখন কি কাজের সাথে পরিকল্পনা আর সংযোগ হবে? হবে না। তো নিয়ন্ত্রণের মাধ্যমেই পরিকল্পিত কাজে সংযোগ সাধন হয় আর কি। গৃহ ব্যবস্থাপনাকে স্তর চক্রাকারে সাজালে নিয়ন্ত্রণের পর কোনটি আসে? কি আসে? প্রথমে হচ্ছে লক্ষ্য, এরপর পরিকল্পনা, সংগঠনের পর কি? নির্দেশন, নিয়ন্ত্রণের পর কি আসে? মূল্যায়ন, তাই না? মূল্যায়ন তো আসবে। হ্যাঁ, ব্যবস্থাপনার স্তরগুলোকে চক্রাকারে সাজালে নিয়ন্ত্রণের পর কি আসে? মূল্যায়ন। নিয়ন্ত্রণের পরে কিন্তু আসলে মূল্যায়ন আসে না, নিয়ন্ত্রণের পরে আসে সিদ্ধান্ত। আর মূল্যায়ন আর সিদ্ধান্তই তো আগে আসার কথা, তাই না? আর মূল্যায়ন বলো, সিদ্ধান্ত আর সব কিছুর পরে সিদ্ধান্ত আসে। হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত আসবে সবার পরে, মূল্যায়নটাই তো আগে আসে। কারণ কি, আমরা যখন পরিকল্পনা করব, সংগঠন করব, নির্দেশ দেওয়ার পরে আমাদের হচ্ছে কি আসবে, ওইটার মূল্যায়ন করবো যে করা যাবে কিনা। এরপরে সেই মূল্যায়নের উপর ভিত্তি করে তো আমরা সিদ্ধান্তটা নিব। পরিকল্পনা সংগঠনের পরবর্তী ধাপ কি? পরিকল্পনা সংগঠন, আসলে কি, পরিকল্পনা সংগঠনের পর কিন্তু নিয়ন্ত্রণ আসে না, তাই না? নির্দেশন আসে, কিন্তু এখানে নির্দেশনটা দেয়নি। তাহলে কি বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ? বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ আসবে, কারণ নিয়ন্ত্রণের পরের, নির্দেশনার পরের স্তরটাই তো বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ, তাই না? বাস্তবায়ন করতে হবে নিয়ন্ত্রণ, তাহলে কি বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ। সুবন্দোবস্ত বলতে কি বোঝায়? সুবন্দোবস্ত, একটু কঠিন বাংলা এটা। সুবন্দোবস্ত বলতে কি বোঝায়? পর্যবেক্ষণ, নির্দেশনা না, মানে জিনিসটাকে পর্যবেক্ষণ, জিনিসটাকে হচ্ছে মানে এটা কত সুন্দর করে একটা ব্যবস্থা করা হয়েছে, তখন তো বাস্তবায়ন হয়নি। এটা হচ্ছে যে কার পর্যবেক্ষণ কত ভালো। সুবন্দোবস্ত বলতে পর্যবেক্ষণটাকে বুঝিয়েছে। সিদ্ধান্তের সাথে নিগুড় সম্পর্ক রয়েছে কিসের? সিদ্ধান্তের সাথে সম্পর্ক রয়েছে মূল্যবোধের। কারণ কি, সিদ্ধান্তটা থেকে মূল্যবোধ থেকে আসে, মূল্যবোধ থেকে তো সিদ্ধান্তটা আসছে, যে আমি কীভাবে কাজ করবো, আমি কীভাবে কাজ করবো না, আমি কী সিদ্ধান্ত নিব। সিদ্ধান্তের সাথে মূল্যবোধের একটা সম্পর্ক রয়েছে। নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন কোনটি? কর্মে সক্রিয় হওয়া, পর্যবেক্ষণ করা, অভিযোজন। তিনটাই হয়, তাই না? কারণ কি, আমি যখন নিয়ন্ত্রণ করতে শিখবো, তখন নিয়ন্ত্রণের জন্য আমার কর্মের এগুলো চাইতে হবে, আমার কাজ ক্ষেত্রে চাইতে হবে, পরিবেশের সাথে আমাকে নিজেকে মানায় নিব, তারপর পর্যবেক্ষণ করবো।
নিয়ন্ত্রণের জন্য তো এই সব কিছু সম্ভব। নিয়ন্ত্রণের জন্য আমি কর্মে আমাকে সক্রিয় হয়ে যাবে। আমি যদি কর্মে নাই যে আমি কীভাবে নিজেকে ওই পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখবো। আমি যদি ওই পরিস্থিতিতে নিজেকে মানায় না নিই, অভিযোজন বলতে কী বুঝি, ওই পরিস্থিতির সাথে নিজেকে মানায় নেওয়া, পর্যবেক্ষণ। নিয়ন্ত্রণের জন্যই তো আসে এগুলো, যে নিয়ন্ত্রণের জন্য তিনটেই প্রয়োজন। কর্মে সক্রিয় প্রয়োজন হতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, অভিযোজনও করতে হবে। এটা লাইটের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায় কোনটি হবে? এটা প্রথম সিদ্ধান্তের কয়টি স্তর পড়েছিলাম? আমার 5টি। প্রথমে হচ্ছে কি করতে হবে, তোমার সমস্যা বের করতে হবে, সমস্যা অনুসন্ধান করতে হবে। সমস্যা অনুসন্ধানের পরে আমাকে কি করতে হবে? আমার যে সমস্যা সেটার বিকল্প অনুসন্ধান করতে হবে, তাই না? বিকল্প অনুসন্ধানের পর আরেকটা কিছু যে বিকল্প যে অনুসন্ধান করলাম সেটা সম্পর্কে আমার সমাধান নিতে হবে। আমার হচ্ছে তাহলে দ্বিতীয়টা হচ্ছে কি, সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায়ে হচ্ছে বিকল্প সমাধানের অনুসন্ধান। প্রথমটা হচ্ছে আমার সমস্যা খুঁজতে হবে, দ্বিতীয়টা হচ্ছে আমার সিদ্ধান্তের বেলায় আমাকে বিকল্প সমাধান অনুসন্ধান করতে হবে। যে আমার যদি প্রথমটা সমস্যা বের করার পর আমি যে সিদ্ধান্তটা নিব সেটা আমার সেটার ফলাফল ঠিক নাও হতে পারে, তখন আমাকে একটা ব্যাকআপ রাখার জন্য আমাকে বিকল্প সমাধান রাখতে হবে আর কি। তাহলে এটার আনসার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায় কোনটি? বিকল্প সমাধান অনুসন্ধান। কোন ধরনের সিদ্ধান্তে আত্মমর্যাদা বাড়ে? এখন কোন ধরনের সিদ্ধান্তে? এখন যার সিদ্ধান্ত ঠিক হবে তারই আত্মমর্যাদা বাড়বে। এই কোয়েশ্চেনটা দেখো, এখন কেউ যদি একটা জটিল সিদ্ধান্ত নিয়ে ফেলো, বাই চান্স সেটা ওয়ার্কআউট করে গেল, মানে সেটা ঠিক হয়ে গেল, তখন কিন্তু জটিল সেই সিদ্ধান্তের ফলেও তার আত্মমর্যাদা বাড়বে। আবার একক সিদ্ধান্তের বেলায়ও সেই মর্যাদা বাড়বে। তো এটা আসলে ডিপেন্ড করে তোমার হচ্ছে কি। তবে ব্যাপারটা হচ্ছে কি, মানুষের যখন একক তো না, তোমার হচ্ছে যে দলীয় আর কি, যখন হচ্ছে দলীয় ইয়াটা বাড়ে তখন হচ্ছে কি তোমার আত্মমর্যাদা বেড়ে যায় যে সেই দলের। কারণ এককের বেলা এটা হয় না অ্যাকচুয়ালি, এটা মেবি দলীয়ই হবে। হ্যাঁ, এটা হচ্ছে দলীয়। সিদ্ধান্ত গ্রহণের স্তর কয়টি? সিদ্ধান্ত গ্রহণের স্তর হচ্ছে 5টি, যে বললাম প্রথমে। সিদ্ধান্ত তথ্য অনুসন্ধান করা, হ্যাঁ 5টি কি পড়লাম আমরা? 5টি পড়েছি। প্রথমে হচ্ছে আমাদের সমস্যার উপায় খুঁজতে হবে, এরপরে সমস্যাটা বিকল্প সমাধান রাখতে হবে, সেই বিকল্প সমাধানের আবার হচ্ছে গিয়ে অনুসন্ধান, বিকল্পের যে সমস্যাগুলো থাকতে পারে সেটা অনুসন্ধান করতে হবে। তো এরপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং দায়িত্ব নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণের স্তর 5টি। কোন সিদ্ধান্ত অতি সহজে গ্রহণ করা যায়? একক সিদ্ধান্ত। একা যে কেউ সিদ্ধান্ত নিয়ে ফেলো, সেটাতে তার কোনো ঝামেলা নেই। সিদ্ধান্ত শব্দটি এসেছে কোথা থেকে? এটা একটা গ্রিক শব্দ, ডিসাইডও এটা একটি গ্রিক শব্দ যার অর্থ কাটা। এখান থেকে এটা থেকে সিদ্ধান্ত শব্দটি এসেছে। সিদ্ধান্ত গ্রহণের কোন স্তরটি খুবই প্রভাবশালী? সিদ্ধান্তের স্তর আমরা যে 5টি পড়েছি তার মধ্যে হচ্ছে গিয়ে চতুর্থ স্তরটি কেন? কারণ সেখানে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। আমাদের সিদ্ধান্ত গ্রহণের হচ্ছে খুব প্রভাবশালী একটি স্তর, এটা হচ্ছে চতুর্থ। সিদ্ধান্ত গ্রহণের শেষ ধাপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণের শেষ ধাপ হচ্ছে গৃহীত সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া। এটা ভালো হোক খারাপ হোক ওটার দায়িত্ব নেওয়া আর কি। প্রত্যেক কাজ সম্পাদনের জন্য অপরিহার্য কোনটি? প্রত্যেক কাজ সম্পাদনের জন্য সবকিছু করার পরে শেষ পর্যন্ত কি আছে? মূল্যায়ন, সমন্বয়, লক্ষ্য সব ঠিক করলাম, তারপরে কি শেষ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে সিদ্ধান্ত। আমি যে সিদ্ধান্ত না হয় আমার তো সেই কাজটা শেষই হবে না। প্রত্যেক কাজ সম্পাদনের জন্য অপরিহার্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। মতামতের কয়টি স্তর? মতামতের হচ্ছে কয়টি স্তর থাকে? 4টি স্তর থাকে মতামতের। বইতে আছে মতামত 4টি স্তর, কি আমার এখন মনে পড়তেছে না, তোমরা একটু দেখে নাও। কিন্তু মতামতের স্তর হচ্ছে 4টি। আরেকটা থাকে এই যে ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স গ্রন্থটি লেখককে, যে ওখানে মতানৈক্যর বিষয়টা নিয়ে কথা বলছে মনে হয় আমি। হ্যাঁ, এটা হচ্ছে এমপি ফলেট। মতানৈক্য স্তর বলতে বুঝিয়েছে কোনটি?
যেখানে যে মতামতের স্তরে আছে ওখানে 4টি, এখানে 3টি দেওয়া আছে। ওখানে যে বললাম 4টি মনে নেই, এখানে 3টি দেওয়া আছে। একটা হচ্ছে আপোষ, মীমাংসা করে একত্রীকরণ, এক পক্ষে স্বেচ্ছায় সমর্থন। এই 3টাই মতনৈক্য স্তর বলতে বোঝানো হয়েছে। 3টাই হবে। তাহলে এমপি পলিটির মতানৈক্যের স্তর বলতে বুঝিয়েছে 3টাই আপু। এটার আনসার হবে 1 2 3। তাহলে আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আলোচনাও শেষ, পুরোটা আলোচনাও শেষ, এমসিকিউ সলভও শেষ, অ্যান্ড ব্রড কোয়েশ্চেন তো যা আলোচনা করছে ওটার মধ্যে পড়লে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। তো তাহলে বলা যাচ্ছে না যে দ্বিতীয় অধ্যায়টা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর এমসিকিউগুলো একদম সিলেকশন করা, বাছাই করা। তো এই তো, আর প্রতি বুধবার ইনশাল্লাহ আমরা আসবো তোমাদের হচ্ছে গিয়ে গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম পত্রের ভিডিও নিয়ে। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা সবগুলো অধ্যায় আলোচনা করার চেষ্টা করবো।